হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে প্রাথমিক ডিএলএড 2022 মামলায় নয়া মোড়। 5ই এপ্রিল অর্থাৎ আজ শুনানির বিস্তারিত আপডেট আমরা বাংলায় জেনে নেব। পুনরায় এই মামলাটির 2022 ডিএলএড এর এই মামলাটি বেঞ্চ পরিবর্তন হলো। নতুন কোন বেঞ্চে মামলাটি শুনানি হবে, কোন বিচারপতিরা শুনানি করিয়েছেন আজ সেটা আমরা দেখব এবং কি কি তারা অর্ডার দিলেন মাননীয় বিচারপতিদ্বয়। বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা এই মুহূর্তে কি সংকটের মধ্যে আছে? অর্ডার কি পাল্টে যেতে পারে? ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা কি যোগ্য এই মুহূর্তে? বিচারপতিরা কি জানাচ্ছেন এবং তার সঙ্গে পরবর্তী শুনানির ডেট কবে নির্ধারণ করা হয়েছে বিস্তারিত থাকবে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের নির্দেশে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের ইতিমধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলাটি আজ সুপ্রিম কোর্টে বিচারাধীন, শুনানি বিস্তারিত হয়েছে। এর আগের দিন যেদিন শুনানি হয়েছিল সেদিন নতুন আরেকটি বেঞ্চে উঠেছিল এবং সেদিন বিশেষ কিছু শুনানি হয়নি। তো সেই মাননীয় বিচারপতিরা তারা কিন্তু পূর্বের বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে আজকে দেখা যাচ্ছে যে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের যে বেঞ্চ সেই বেঞ্চে না উঠে আজকে কিন্তু নতুন বেঞ্চে মামলাটি উঠলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় বিচারপতি এএস বোপান্না এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়ের বেঞ্চে মামলাটি উঠলো। যে মামলার ডায়েরি নাম্বার 21287 2023-এর সৌমেন পাল এই মুহূর্তে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছেন সাবরিনা নায়েক। তো এদিনের শুনানির একদম শুরুতেই ডিএলএড এর পক্ষ থেকে কথা বলছিলেন মীনাক্ষী অরোরা ম্যাম। তো শুনানির শুরুতেই তিনি যেটা বলেন যে 2022 ডিএলএড এর এই মামলাটি মাননীয় বিচারপতি হেমা কোহলির বেঞ্চে ওঠার কথা ছিল। এর আগের দিন অন্য একটা বেঞ্চে এই মামলাটি উঠেছিল। মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী তার বেঞ্চে এই মামলাটি উঠেছিল। তিনি এই মামলাটির শুনানি কিন্তু করাননি, কেননা ইতিপূর্বেই মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি কিন্তু বিস্তারিত শুনানি করিয়েছেন এবং এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়ার অর্ডার দিয়েছিলেন। তো বিচারপতি বেলা এম ত্রিবেদী কিন্তু এই মামলাটিকে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিলেন। কিন্তু আজকে যেহেতু সেই অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে না উঠে অন্য বেঞ্চে উঠেছে, অর্থাৎ আপনাদের এই বেঞ্চে উঠেছে, এখন আপনারা কি এই মামলাটি শুনবেন বা আপনারা কি এই মামলাটির এখন শুনানি করাবেন? তখন রেসপন্ডেন্টের পক্ষ থেকে অর্থাৎ 2022 তাদের বিপক্ষে যারা কথা বলছিলেন তাদের পক্ষ থেকে বলা হয়, তারা বলেন যে ডিএলএড এর 2022-এর এই ম্যাটারটি সম্পূর্ণ একটি ডিসপুট ম্যাটার। 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে একদল প্রার্থী তারা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মতো যে কোয়ালিফিকেশন তাদের প্রয়োজন সেই কোয়ালিফিকেশন তাদের ছিল না। যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল এবং অ্যাপ্লাই করা শুরু করেছিল তখন এই সমস্ত ক্যান্ডিডেটরা ইনএলিজিবল ছিল। ডিএলএড 2022-এর এই ক্যান্ডিডেটরা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন ছিল সেটা তারা ফুলফিল করতে পারেনি। তাদের রিক্রুটমেন্টের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা তাদের ছিল না, ফলে তারা এই মুহূর্তে সম্পূর্ণভাবে ইনএলিজিবল ছিল। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ঠিক একই রকম ভাবে তাদের বিরুদ্ধে অর্থাৎ ডিএলএড 2022-দের বিরুদ্ধে রায় দিয়েছিল, তাদের কিন্তু বসার সুযোগ দেয়নি, ফলে তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলে এসছে। তখন ডিএলএড 2022-এর পক্ষ থেকে মাননীয় মীনাক্ষী অরোরা ম্যাম তিনি প্রবল আপত্তি তোলেন। তিনি বলেন যে মিলর্ড, এটা সম্পূর্ণ ভুল তথ্য। গভর্নমেন্ট রুল করে 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল। কি ছিল সেই রুল? গভর্নমেন্ট তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই ডিএলএড কোর্সটি করানো হচ্ছিল 2022 সেশনে, ফলে তার এক্সাম নেওয়ার কথা ছিল 2022 সালের জুন মাসে, বাট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেই পরীক্ষা নিতে অক্ষম হয়। তার জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। সেই সময়ে যারা অ্যাপিয়ারিং ছিল তাদেরকে এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়, এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। সিঙ্গেল বেঞ্চের সেই অর্ডারকে মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে নিয়োগে বসার সুযোগ দেয়। সেই সংক্রান্ত একটা রুলসও রয়েছে, যারা সেই সময়ে পার্সুইং অবস্থায় ছিল তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, এমনই একটা রুল ছিল। তখন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় একটা প্রশ্ন করেন যে এই এলিজিবিলিটিটা কিসের এলিজিবিলিটি বা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি ছিল? তখন রেসপন্ডেন্টের পক্ষ থেকে বলা হয় প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন প্রয়োজন সেটাই হলো এলিজিবিলিটি। অর্থাৎ প্রাথমিকে শিক্ষকতা করতে গেলে কোনো প্রার্থীকে অবশ্যই মিনিমাম এইচএস কোয়ালিফিকেশন প্রয়োজন, এইচএস পাস হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট থাকতে হবে। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে ক্যান্ডিডেটকে ডিএলএড করতে হবে, আবার বলছেন ডিসপিউট আছে, ঠিক এই ব্যাপারটা কি? তখন মীনাক্ষী অরোরা ম্যাম তিনি ভেঙে বলার চেষ্টা করেন। তিনি বলেন যে দুটি ডিএলএড ব্যাচ যাদের মধ্যে ডিসপিউট আছে, এটা একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার রয়েছে
তিনি আরো পরিষ্কার করে বলেন যে একদিকে ডিএলএড ডিগ্রিধারী কমপ্লিট রয়েছে এমন ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পেরেছে। আরেকদিকে ডিএলএড 2022-এর যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা তাদের শুধুমাত্র ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে বাকি ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইনএলিজিবল বলা হচ্ছে। কিন্তু মীনাক্ষী অরোরা ম্যাম তিনি আরো বলেন যে কিন্তু যে এনসিটির যে গাইডলাইন অনুসারে তারা এই মুহূর্তে এলিজিবল, এবং সেই সঙ্গে এই প্রাথমিক নিয়োগে স্টেট গভর্নমেন্টও তাদের বসার সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও তাদের বসার জন্য সুযোগ করে দেয়। ফলে তারা কখনো ইনএলিজিবল নয়, তারা সম্পূর্ণভাবে এলিজিবল ক্যান্ডিডেট। ওয়েস্ট বেঙ্গলের মেটার শুনে মাননীয় জাস্টিস সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি একটু হাসেন এবং বলেন যে আবার ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার। এরপর বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি বলেন, মীনাক্ষী অরোরা ম্যামকে বলেন, আপনি যে বলছেন এনসিটির যে রুলস রয়েছে যেখানে পার্সুইং ক্যান্ডিডেটরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, সেই রুলসটা আমাদেরকে দেখান। তখন মীনাক্ষী অরোরা ম্যাম সেই রুলসটা একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করেন এবং সেই সঙ্গে বলেন যে আজকে আপনারা শুনবেন কিনা এই জন্য একটু হ্যাবাজাটলি হয়ে গেছে। তখন তিনি রুলসটাকে বের করে পড়া শুরু করেন। তিনি বলেন যে টিজিটি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে একজন প্রার্থী ট্রেনিং কমপ্লিট থাকলেও তারা এই পরীক্ষায় এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং তার পাশাপাশি পার্সুইং যারা রয়েছে তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয়। তখন বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে দেখুন, টিজিটি এক্সামের কথা এখানে বলা হয়েছে, কিন্তু এখানে কোথাও প্রাইমারি রিক্রুটমেন্টের কথা কোথাও বলা হচ্ছে না। অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেদিন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হবে সেই ডেটে প্রত্যেক ক্যান্ডিডেটকেই অল কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে, কখনোই পার্সুইং হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। পার্সুইং ক্যান্ডিডেটরা কখনোই এই নিয়োগ প্রক্রিয়ায় এলিজিবল হতে পারে না। তখন মীনাক্ষী অরোরা ম্যাম তো একটু থতমত খেয়ে যান এবং তখন তিনি বলেন যে প্লিজ আমাকে একটু সময় দেওয়া হোক, সামনের সোমবার পর্যন্ত আমাকে একটু সময় দিন। ফলে তিনি এই বিষয়টিতে একটু বিপদেই পড়ে যান, অর্থাৎ ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা সেই মুহূর্তে একটু বিপদের মুখে এসে যান। তখন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি বলেন যে ঠিক আছে, আপনাকে আমরা একটা সময় দিচ্ছি আপনাকে, আমরা এই ম্যাটারটিকে নন মিসলেনিয়াস একটা ডে হিসেবে রাখার চেষ্টা করছি এবং তারা 2 সপ্তাহ পরে কোনো একটা ডেট তারা ফিক্স করবেন বলে জানান। ফলে এই মামলাটি পুনরায় 2 সপ্তাহ পরে আবার শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সেই সময় এনআইএস ডিএলএড এর পক্ষ থেকে তারা আসে এবং তারা কথা বলতে শুরু করে। তারা একটা আবেদন নিয়ে আসে এবং তারা প্রার্থনা জানায় যে তারা একটা ইমপ্লিমেন্টেশন এর জন্য অ্যাপ্লিকেশন করতে চায়। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয়। তারা বলেন যে এনআইএসডিএল এর ক্যান্ডিডেটরা কখনোই এই মুহূর্তে আর এলিজিবল নয়। ইতিমধ্যে এনআইএসডিএল এর সম্পূর্ণ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই ম্যাটারটা সম্পূর্ণভাবে আলাদা একটা ম্যাটার। এনআইএসডিএল এর ক্যান্ডিডেটরা এখানে কোনো মতেই ঢুকতে পারবে না। তার পাশাপাশি 3929 এর পক্ষ থেকেও বেশ কিছু বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করেন। তারা বলেন যে 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ কন্ডাক্ট করেছিল 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, সেখানে 3929টি ভ্যাকেন্সি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ করেনি। সেই ভ্যাকেন্সিটা সম্পূর্ণভাবে ভ্যাকেন্ট অবস্থায় ছিল। সেখানে এই 3929 ক্যান্ডিডেটকে পুনরায় রিক্রুটমেন্ট করতে হবে। 2022 ডিএলএড সেশনের যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাননি তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা কিন্তু বিস্তরভাবে এবং দৃঢ়ভাবে তারা কিন্তু আপত্তি জানায়। এবার আমরা দেখে নেব মামলাটির বর্তমান আপডেট কি রয়েছে। সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা চলে যাব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার 21287 2023-এর এই মামলাটি সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই যে মামলাটির রেসিপি নাম্বার, ডায়েরি নাম্বার এখানে পরপর রয়েছে। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টে রয়েছিল, অর্থাৎ আজকের ডেট রয়েছে 5/4/2024 তারিখে। নতুন করে দেখুন কোন বেঞ্চ গঠন করা হয়েছে, এস বোপান্না এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে নতুন করে, যেটা শুনানির জন্য ওঠার কথা ছিল মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়ে এস বোপান্না এবং সুধাংশু ধুলিয়া মহাশয়ের বেঞ্চে উঠলো। তো বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে, মোশন হিয়ারিং এর জন্য পরবর্তী দিনে মোশন হিয়ারিং এর জন্য উঠতে চলেছে লিস্ট অন 23/4/2024 তারিখে। কোন ডেটে? 5/4/2024 তারিখে আজকের ডেটে তারা কিন্তু অর্ডার দিচ্ছেন এবং টেন্টেটিভ কেস দিয়ে কবে উঠতে চলেছে দেখুন, 23/4/2024 তারিখ, অর্থাৎ এপ্রিলের 23 তারিখ, অর্থাৎ এই মাসেরই 23 তারিখে এই মামলাটি পুনরায় কিন্তু আবার শুনানির জন্য উঠতে চলেছে। অর্থাৎ সম্পূর্ণভাবে প্রায় 2 সপ্তাহ সময় গিয়ে পর এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা তারা কি অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট? এই প্রশ্নের উত্তর এনসিটির যিনি লয়ার থাকবেন তিনি কিন্তু ক্ল্যারিফাই করবেন যে এই ডিএলএড ক্যান্ডিডেট 2022 ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ারিং ছিল তারা যোগ্য কিনা। সুতরাং এনসিটির যে রুলস রয়েছে সেই রুলসের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে ডিএলএড 2022 ক্যান্ডিডেটের ভবিষ্যৎ।
তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে, ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের ভাগ্য সেদিকেও কিন্তু নির্ধারণ হবে। পার্সুইং ক্যান্ডিডেটরা, ডিএলএড ক্যান্ডিডেটরা তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অ্যাকচুয়াল এলিজিবল কিনা, তো চলুন আমরা জেনে নিই। সরাসরি এনসিটির যে ওয়েবসাইট রয়েছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বেঁধে দিয়েছে সে এক ঝলকে আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি সরাসরি এনসিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন মিনিমাম কোয়ালিফিকেশন অফ টিচার, টিচারের মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে। তো এখানে পরপর প্রথম দুটো যে গেজেট রয়েছে, নোটিফিকেশন ডেটেড 23শে আগস্ট 2010 সালে এটা প্রথম গেজেট আসে, এবং 29শে জুলাই 2011 সালে পরবর্তী গেজেট আছে। তো প্রথম 10 সালের গেজেটটাকে সংস্করণ করে 2011 সালে লেটেস্ট সংস্করণ নিয়ে আসা হয়। 11 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য গ্র্যাজুয়েশন এবং ডিএলএড এই কোয়ালিফিকেশনটাকে অ্যাড করা হয়। তো লেটেস্ট হচ্ছে 2011 সালের কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন। তো সরাসরি আমরা 11 সালের কোয়ালিফিকেশনটা দেখে নেব। তো সরাসরি আমরা চলে এসেছি এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশন 29শে জুলাই 2011 সালে যে গেজেট প্রকাশ করেছিল, সেখানে কি মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 1 থেকে 5 এর জন্য। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্লাস 1 থেকে 5 এর জন্য এক নম্বরে রয়েছে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এইচএস লেভেলে, যে এইচএস লেভেলে 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করতে হবে, বা তার সঙ্গে সিনিয়র সেকেন্ডারি আপনি যদি আপনার মিনিমাম 45 মার্কস থাকে, পার্সেন্টেজ মার্কস থাকে, 45% মার্কস থাকে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করে থাকেন, যদি 2002 সালের আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যোগ্য। পরের যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এইচএস যদি আপনার 50% মার্কস থাকে এবং 4 বছরের ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড করে থাকেন, তাহলে আপনি যোগ্য। এবং তার পাশাপাশি এইচএসএ অর্থাৎ সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন স্পেশাল ডিএলএড যেটাকে বলা হয়, সেই কোয়ালিফিকেশন থাকলেও আপনি প্রাথমিকের যোগ্য। এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশন এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এখানে মার্কসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই। এইচএস এর মার্কসের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই, 50% না হলেও গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনি এলিজিবল, 2 বছরের যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করে থাকেন। এবং তার পাশাপাশি অ্যান্ড রয়েছে টেট পাস হতে হবে। এই যে কোয়ালিফিকেশনগুলো দেখলাম, এখানে কিন্তু টোটালটাই কমপ্লিট থাকতে হবে, কোথাও কিন্তু পার্সুইং কথাটা উল্লেখ করা নেই। সুতরাং যদি এই নিয়োগ প্রক্রিয়া যখন নোটিফিকেশন আছে, যদি এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটরা সেই সময় পার্সুইং অবস্থায় থাকে, তাহলে কিন্তু তারা কোনোভাবেই এলিজিবল হবে না। এখন বিষয় হচ্ছে, যেদিন এই নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন প্রদান করা হয়, সেই ডেটে তার আগে যদি তারা ফাইনাল রেজাল্ট যদি তাদের হাতে এসে পৌঁছায় বা প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিক্লেয়ার করে দেয়, তাহলে কিন্তু তারা এলিজিবল, অবশ্যই এলিজিবল হবে। আর যদি তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ না করা হয়, তাহলে কিন্তু তারা এলিজিবল হবে না। তো যেটুকু জানা যাচ্ছে, ডিএলএড 20-22 ক্যান্ডিডেটরা তাদের রেজাল্ট যখন এই নোটিফিকেশন আসে, তখন ফাইনাল রেজাল্ট তাদের হাতে প্রকাশ পায়নি। তো এর আগের বেঞ্চে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম, তিনি কিন্তু এদের ইন্টারভিউ এর অর্ডার দিয়েছিলেন। ফলে সেখানে বোঝা যাচ্ছিল যে এই 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদেরকে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়, তাদের নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট টিচার হিসেবে তাদেরকে দেওয়ার সুযোগ রয়েছে, বা তিনি পরবর্তী নির্দেশে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেবেন, এটুকু আশা করা যাচ্ছিল। কিন্তু আজকের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে যেটুকু বলা যায়, যে মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়, তিনি কিন্তু এনসিটির যে গেজেট, এনসিটির যে রুলস রয়েছেন, সেই রুলস যা রয়েছে সেই রুলসকে ফলো করে তিনি অর্ডারটা দেবেন। সেক্ষেত্রে যেহেতু পার্সুইং নেই, কোয়ালিফিকেশন হিসেবে নেই, সেক্ষেত্রে কিন্তু ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু প্রশ্নের চিহ্নের মধ্যে এসে পড়ে যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী যেদিন শুনানি রয়েছে, সেদিনের কি কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।